সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন শামসুল হুদা। এই হুদা ভাই, আমি যে বিষয়ে আলোচনা সরাসরি যেতে চাই, যে আমাদের বিজয়ের 44 বছর আমরা পার করে ফেললাম, সেই জায়গা থেকে বলা যায় এই যে বাংলাদেশ একটা পেলাম, জমিন পেলাম নিজেদের, সেই জমি বা ভূমি ব্যবস্থাপনা আমরা কতটা সঠিকভাবে করতে পেরেছি? আমরা যদি স্বাধীনতার 40 বছরে আমাদের অনেক ক্ষেত্রে অনেক লক্ষণীয় আমাদের পরিবর্তন আছে, অগ্রগতি আছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করি, আমরা গর্ব করি। কিন্তু খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে এই ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের তেমন উল্লেখযোগ্য কোনো অগ্রগতি বা অর্জন আমাদের নাই এই 44 বছরে। এবং সেটা একেবারে অকারণ তা না। আসলে ভূমির বিষয়টা গোড়া থেকেই বলা যায় যে যতটা গুরুত্ব পাওয়া উচিত ছিল সেটা হয় নাই। আমাদের অন্য অনেক বিষয় বিভিন্ন সময়ে, সেটা নানা কারণে, নানা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কারণে, যেমন দুর্যোগের বিষয়টা, আমরা একটা দুর্যোগ প্রবণ দেশ হিসাবে পরিচিত ছিলাম, অত দুর্যোগ ব্যবস্থাপনাটা যত গুরুত্ব পেয়েছে, বা অন্য আরও অনেক বিষয়, যে চাক্ষুষ যেগুলোকে বলা হয় যে আপনার ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য উন্নয়নের যেগুলো দেখায় দেওয়া হয়, যে এতগুলো রাস্তাঘাট, এতগুলো দৃশ্যমান উন্নয়ন, ব্রিজ, ওভারব্রিজ বা দালান কোঠা ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে আমরা যেভাবে মনোযোগ দিয়েছি, আমাদের যে অর্থনীতির, যেটাকে আমরা মেরুদণ্ড বলতে পারি, আমাদের কৃষি এবং ভূমি ব্যবস্থা, যার উপরে আমাদের গোটা অর্থনীতি দাঁড়িয়ে আছে, এবং যেখানে আমাদের জনসংখ্যার মানে যারা মানে শ্রমশক্তির সর্বাধিক সংখ্যক শ্রমশক্তি যে ক্ষেত্রে নিয়োজিত রয়েছে এখনো পর্যন্ত, আগের তুলনায় কিছু অন্যান্য ক্ষেত্রে বেড়েছে, এখানে প্রপোর্শনালিটি কমেছে, কিন্তু এখনো পর্যন্ত সর্বাধিক শ্রমশক্তি আমাদের কৃষিতেই নিয়োজিত। কিন্তু এই ক্ষেত্রে আমরা সেই মনোযোগটা আমরা দেই নাই, আমাদের কোনো সরকারই না। তো এটা আমাদের জন্য একটা বড় দুর্ভাগ্য, যে কারণে আমরা বিলম্বে অনেক বিষয়ে আমরা আলোচনা করেছি, বিলম্বে অনেক বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করেছি, বিলম্বে অনেক কাজ শুরু করেছি, দেরিতে। কিন্তু ইতিমধ্যে আমাদের কিন্তু অনেক সময় নষ্ট হয়েছে, অনেক ক্ষতি হয়ে গেছে, সংকট আরো ঘনীভূত হয়েছে, জটিল হয়েছে। যেমন আমাদের ভূমি ব্যবস্থাপনার একটা বড় বিষয় হচ্ছে রেকর্ড কিপিং ব্যবস্থা, যে আপনি যে জমির পৈতৃক সূত্রে বা ক্রয় সূত্রে বা অন্যভাবে আপনি যে সম্পত্তির মালিক, তার কাগজপত্র, এটা যেমন আপনার কাছে একটা থাকবে, এটা কিন্তু রাষ্ট্রের কাছে আছে। আপনি যেখানে রেজিস্ট্রেশন, নিবন্ধন কর্তৃপক্ষ, ভূমি অফিসে থাকবে, রেকর্ড রুমে থাকবে, এই সব জায়গায়। কিন্তু আমাদের যে কাগজপত্র 50, 100, 150, 200 বছরের, সেই কাগজপত্রগুলো সংরক্ষণের কিন্তু আমরা বৈজ্ঞানিক কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করি নাই গত 44 বছরে। আমি 40 বছরের আগেরটা আমি হিসাব করছি না, যে তারা করে নাই, তারা আমাদেরকে অবহেলা করেছে, তারা আমাদেরকে বৈষম্য করেছে, সবকিছু জন্য আমি ভাবে নাই, এটা ভাবেই নাই। কিন্তু আমাদের এই 44 বছর আমাদের তো ভাবা উচিত ছিল। তো ফলে আপনি দেখবেন যে রেকর্ড রুমগুলোতে গেলে বহু কাগজপত্র নষ্ট হয়ে গেছে, বহু কাগজপত্র আপনি টাচ করতে পারবেন না। কাগজ তো টাচ করলে আপনার একদম ঝুরঝুর হয়ে যাবে। তো এগুলোকে সংরক্ষণের জন্য সায়েন্টিফিক অনেক পদ্ধতি বেরিয়েছে, যেগুলো অতি দ্রুত, মানে এইটার জন্য আপনি 15 বছর 20 বছর মেয়াদি কোনো পরিকল্পনা যদি নেন, সেটা আপনার জন্য খুব কস্টলি হয়ে যাবে, খুবই আরো অনেক ক্ষতির কারণ হয়ে যাবে। অতএব এটা আপনাকে দ্রুত একটা মানে টাইম প্ল্যান করে, একটা মানে নির্দিষ্ট টাইম লিমিটের মধ্যে আপনাকে পুরো জিনিসটা আপনাকে করার ব্যবস্থা করতে হবে। কিন্তু সেই জন্যে আপনাকে সেই অনুযায়ী অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা করতে হবে, সেই রকম বিশেষজ্ঞ লাগতে, সেই টেকনোলজি লাগবে, এবং সেই ধরনের আপনার বাজেট বরাদ্দ রাখতে হবে, এবং পুরো জিনিসটা আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটাকে আপনি কমপ্লিট করতে হবে। সেই লক্ষ্যমাত্রা আমরা কি এখন ঠিক করতে পেরেছি? আমার জানা মতে এখনো পর্যন্ত লক্ষ্যমাত্রা আমরা ঠিক করি নাই। বিষয়টা আলোচনা হচ্ছে, সরকার কতগুলো প্রকল্প নিয়েছে, কতগুলো পাইলট প্রকল্প আছে, বিভিন্ন দাতা সংস্থা যারা অর্থায়ন করেন, তারা সেগুলো অর্থায়নের জন্য অনেক বছর ধরে বিভিন্ন প্রকল্পে তারা অর্থায়ন করে যাচ্ছেন। কিন্তু যদি ফলাফল দেখেন, ফলাফলটা খুব আশাবাঞ্জক এখনো পর্যন্ত না।
সুতরাং ভূমি নিয়ে যে বিরোধ সেগুলি নিষ্পত্তি হচ্ছে না, কারণ ভূমি বিরোধের আমাদের তো মামলার দিক থেকেও তো মামলার ভূমি দিক বিরোধের থেকে মামলা সবচেয়ে বেশি, সব থেকে বেশি। একেবারে অ্যাভারেজে আপনি বলতে পারেন কি দেওয়ানি মামলা কি ফৌজদারি মামলা, সিভিল এবং ক্রিমিনাল ভূমি দুই দিকেই ভূমির মামলা হচ্ছে সর্বাধিক এবং 75 থেকে 80%। এটা হচ্ছে গবেষণার। হ্যাঁ, মানে এমনিতে এবং দিন যত যাচ্ছে এই মামলার সংখ্যা বাড়ছে, কারণ ভূমি কমে আসছে। কিন্তু আপনার এইটার সঙ্গে কিন্তু মামলা কমার কৃষি জমি কমে আসছে, ব্যবহারের জমি কমে আসছে। এটাকে যদি সংরক্ষণ করা হয়, এটাকে যদি, এখন তো আপনার প্রযুক্তি অনেক উন্নত প্রযুক্তি হয়েছে, আপনি যদি এটা কম্পিউটারাইজ করা হয়, এটাকে যদি স্ক্যান করে যদি সেটা সংরক্ষণের ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু আপনার মামলা জটও অনেক দ্রুত কমে আসবে। কারণ তখন এখন যেমন আপনার একটা আদালতে কোনো মামলা পেন্ডিং আছে, আদালতে একটা কাগজ উপস্থাপনের জন্য আদালত নির্দেশ দিলেন, কিন্তু সেই কাগজটা উপস্থাপনের জন্য তার আবার দেখা যায় যে বিবাদী পক্ষ বলে যে আমাকে 1 মাস বা 2 মাস সময় দিতে হবে, এটা আমার সংগ্রহ করতে হবে। কিন্তু আপনি যদি প্রযুক্তি ব্যবহার, যদি এটাকে সহজ করা যায়, তাহলে এটা 24 ঘন্টার মধ্যেই এটা এবং নিষ্পত্তি করা সম্ভব। আমি বিরতিতে যাচ্ছি হুদা ভাই, এসে একটু আলোচনা করতে চাই যে তাহলে ডিজিটাল পদ্ধতিতে যে যাওয়ার কথা, ভূমির কাগজপত্র আমি ডিজিটাল পদ্ধতিতে জানতে পারবো, দেখতে পারবো, যে কোনো জায়গা থেকে নিতে পারবো, সেই পদ্ধতিতে আমরা মানে কতদূর এগোতে পেরেছি এবং কোথাও কোথাও কি এটা হয়েছে কিনা আমরা সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে, এবং এই কাজটা কতদূর এগিয়েছে। হ্যাঁ, কি খবর, যে মাঠ পর্যায়ে কি অবস্থা? মাঠ পর্যায়ে আমি যতদূর জানি, একটি দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন তারা অর্থায়ন করছেন একটি প্রকল্প, সেটা তারা কয়েকটা জায়গায়, তারা 3-4টা জায়গায়, জামালপুর, তারপরে আমতলী বরগুনার, এবং সম্ভবত রাজশাহীর একটা, চাঁপাইনবাবগঞ্জের সম্ভবত একটা এলাকা, মোহনপুর বোধহয়, এরকম 3-4টে এলাকায় তারা এটা করেছে। তারা এটা প্রকল্পটা মানে বলা যায় যে এক্সপেরিমেন্ট করছেন, সেটা এটা নিরীক্ষার মধ্যে আছে, এটা পাইলটিং করছেন, এরপরে এটাকে তারা রেপ্লিকেট করবেন, অন্য জায়গায় তারা করবেন। এর আগে আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নেও কিছু কাজ হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের আগেও কিছু অর্থায়ন করেছে বেশ কয়েক বছর আগে, আমি যতদূর জানি। এরকম আরও কিছু দাতা সংস্থার সঙ্গে সরকারের হয় প্রকল্প আছে, অথবা তাদের সঙ্গে নেগোসিয়েশন বা আলোচনার পর্যায়ে আছে। অতএব অনেকেই এই ব্যাপারে আগ্রহী। আমাদের অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এবং অন্যান্য আরও কিছু সরকার, আমি যতদূর জানি যে তারাও আগ্রহ দেখিয়েছে। সরকারেরও সদিচ্ছা আছে বলে আমার বিশ্বাস, কিন্তু সদিচ্ছা আর বাস্তবায়ন দুইটার মধ্যে একটা ফারাক আছে। সদিচ্ছার সঙ্গে যদি কতগুলো জিনিস যুক্ত না হয়, একটা হচ্ছে যে দক্ষতা বা যোগ্যতা, আমাদের যে যোগ্যতা আছে, মানে এই যোগ্যতার এই লেভেল দিয়ে এই কাজটি করা, খুব দ্রুত করার মতো দক্ষতা আমাদের নেই। কিন্তু আমাদের হ্যাঁ, লোকবলের এবং তাদের যে মানে প্রযুক্তিগত, তাদের মানে প্রশিক্ষণ বা ইত্যাদি, এগুলো যদি দেওয়া যায়, তাহলে একটা দক্ষ জনশক্তি আমরা পেতে পারি, এবং সেটা একটা দ্রুততম সময়ের মধ্যে সেই দক্ষ জনশক্তিটা গড়ে তোলা দরকার। দ্বিতীয় হচ্ছে, আমি আগেই যেটা বলেছি, অগ্রাধিকারের বিষয়। অগ্রাধিকারের সঙ্গে একটি মানে টাইম বাউন্ড প্ল্যান, একটি সময়, নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে একটি পরিকল্পনা নিতে হবে এবং টার্গেট ফিক্স আপ করতে হবে, যে আমরা এই কয় বছরের মধ্যে আমরা পুরো জিনিসটা সারা বাংলাদেশের 64 জেলার যে আমাদের ভূমি রেকর্ড, সেটাকে সংরক্ষণ করা, এবং ভূমি সংক্রান্ত, ভূমি ব্যবস্থাপনা এবং প্রশাসন সংক্রান্ত যত রকমের তথ্য, এগুলো সহজলভ্য করব মানুষের কাছে। সাধারণ মানুষ অতি সহজে এই তথ্যগুলো পেতে পারে, এবং যারা ভূমি ব্যবহার করে, ভূমি সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য যেসব এজেন্সিগুলো কাজ করে, পুলিশ বলেন বা অন্যান্য সরকারি এজেন্সিজ আছে, কিংবা আদালত, তাদের কাছেও এই তথ্যগুলো দ্রুততম সময়ের মধ্যে পৌঁছবে, তাহলে এর বেনিফিটটা মানুষ পাবে। কিন্তু সেই দিকে আমার কাছে এখনো মনে হচ্ছে সেই ধরনের কোনো পরিকল্পনা, বিস্তারিত কোনো পরিকল্পনা সরকারের এখনো পর্যন্ত আমাদের। সেক্ষেত্রে সাধারণ মানুষ, মানে ভূমি অফিস যেগুলো আছে, সেখানে তো সেবার মানও খুব উন্নত হয়নি নাকি? সেবার মান বেশিরভাগ ক্ষেত্রেই উন্নত তো নয়ই, বহু ক্ষেত্রে সেবা খুব
দুর্ভোগের বিষয়। সেবাটা তো পাওয়াই যায় না, বরং যাওয়া মানেই হচ্ছে আপনি সেখানে কোনো সেবার জন্য গেলেন, সঙ্গে আপনি কিছু দুর্ভোগের মানে সঙ্গে নিয়ে আসতে হবে, নিয়ে এলেন। অভিজ্ঞতা সঙ্গে। এইটাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা মানুষের আছে। এটাকেও বদলানো দরকার, এবং এটা বদলানোর মতো আমাদের যে প্রশাসনে যারা আছেন, এটা তো সত্য নয় যে শতভাগ লোক অসৎ, মানে অসৎ, শতভাগ লোক দুর্নীতিপরায়ণ, বেশিরভাগই সৎ। হ্যাঁ, বেশিরভাগই সৎ, তবে সবাই দক্ষ না। যারা সৎ তারাও যে সবাই দক্ষ তা না। কিন্তু আর এক শ্রেণী আছে খুব অসৎ, দুর্নীতিপরায়ণ, এবং তারা খুব শক্তিশালী। তারা সংখ্যায় যাই হোক, তারা খুব শক্তিশালী। বিভিন্ন পর্যায়ে, একেবারে নিম্নতম পর্যায় থেকে উচ্চতম পর্যায় পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে তাদের দাপট সাংঘাতিক। এটাও কমানোর জন্য, অর্থাৎ জবাবদিহিতা এবং স্বচ্ছতার জন্য কিছু আইন কাঠামো তৈরি করা দরকার। অর্থাৎ দ্রুততম সময়ে আপনি যদি আপনার প্রতি কোনো অন্যায় আচরণ করা হয়, কোথাও দুর্নীতি হয়, সেটা যাতে মানে করা যায়, ডিটেক্ট করা যায়, চিহ্নিত করা যায়, শনাক্ত করা যায়, এবং দুর্নীতি পরায়ণ এমনি যে মাঠ জরিপ যেগুলো সেখানে কি আমরা আধুনিকায়ন করতে পেরেছি? এটা শুরু হয়েছে। আচ্ছা, শুরু হয়েছে, জরিপের ক্ষেত্রে এটা ব্যবহার শুরু হয়েছে, কিন্তু সেটাও খুব সর্বত্র হচ্ছে তা না। যেখানে তারা শুরু করেছেন তার সেটা কি মানে নিরীক্ষা মধ্যে চলছে না, মানে সাধারণভাবে সব জায়গাতেই হচ্ছে একযোগে? আসলে তো জরিপটা একযোগে সারা দেশে হয় না, যেটাকে আরএস জরিপ বলে। এমনি তো আমরা আমাদের জরিপের অনেকগুলো পর্যায়ে আমরা পার হয়ে এসেছি, যেমন ক্যাডাস্ট্রাল সার্ভে যেটা, সেটা ব্রিটিশ আমলে হয়েছে, তারপরে আর একটা জরিপ হয়ে গেছে। পরবর্তী সময়ে যেটা হয়েছে সেটাকে সাধারণত বলা হয় আরএস জরিপ, রিভিশনাল সার্ভে, এবং ঢাকা মহানগরের ক্ষেত্রে মহানগর জরিপ। তো এরকম এই জরিপটা এটা একটা চলমান প্রক্রিয়া। এর জন্য আমাদের যে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর আছে, এরা সার্বক্ষণিকভাবে এই কাজটাই করেন। তো এখানে বেশ কিছু দক্ষ লোক আছেন, আচ্ছা, এবং কিছু সৎ লোকও আমি আমার গত 15-20 বছরের অভিজ্ঞতায় আমি পেয়েছি। যদিও অনেকে জরিপ সম্পর্কে অনেক অভিযোগ আছে এবং অনেক অসৎ লোকেরও ভিড় আছে জরিপ প্রক্রিয়ার মধ্যে, এটাও সত্য, কিন্তু আমি অনেক সৎ লোকের দেখাও আমি পেয়েছি, যারা খুবই আন্তরিক, খুবই সৎ এবং খুবই দক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করেন। এবং সেই জায়গাতে একটু জিনিসে যেতে চাই যে আমাদের যে এই যে অর্পিত সম্পত্তি, শত্রু সম্পত্তি, সেই জায়গাগুলিতে কি অবস্থা এখন? শত্রু সম্পত্তির বিষয়টা তো অনেক পুরনো সমস্যা, এটা নিয়ে অনেকবার এখানে আলোচনা করেছি। এখন যে অবস্থাটা আইনগত দিক থেকে মোটামুটি বলা যায় যে একটা ভালো অবস্থায় আছে। আইনগত দিক থেকে সরকার যেগুলো সংশোধনী করার দরকার ছিল সরকার করেছেন, এবং করার পরে যে অবস্থায় এসছে মোটামুটি তেমন মানে যারা ভুক্তভোগী, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের রিলিফ দেওয়ার জন্য আইনগত দিক থেকে বাধা তেমন নেই। শত্রু সম্পত্তি বা অর্পিত সম্পত্তি, আমি যেটা বলছিলাম যে আইনগতভাবে মোটামুটি এখন যে অবস্থায় আছে, এটা দিয়েই মানুষকে রিলিফ দেওয়া, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সম্পত্তি তারা ফেরত পেতে পারেন, তাদের যে দুর্ভোগ, ভোগান্তি, কষ্ট, তাদের উপরে যে অন্যায় অনাচার যেটা চলে এসছে, সেটার অবসান হতে পারে। কিন্তু তার জন্যে যে বাস্তবায়নের যে প্রক্রিয়া, বাস্তবায়নের যে মানে গতি, এই গতি বাড়াতে হবে, প্রক্রিয়াটাকে আরেকটু ত্রুটিমুক্ত করতে হবে, এবং এটাকেও আমার মনে হয় যে সর্বোচ্চ পর্যায়ে সরকারের একটা দৃষ্টি দিতে হবে। যেমন ধরেন, আমি উদাহরণ হিসেবে বলতে পারি, জেলাগুলোতে যে অর্পিত সম্পত্তি নিয়ে যে ট্রাইব্যুনালগুলো গঠন করা হয়েছে, যেখানে অর্পিত সম্পত্তি যাদের হয়েছে তারা আবেদন করেছেন, সেগুলো নিষ্পত্তি হলে তারা তাদের সম্পত্তি ফেরত পাবেন। যদি সেখানে তারা প্রতিকার না পান, তাহলে তারা একটা আপিল করার ব্যবস্থা, এবং আপিল করার পরে এটা মোটামুটি চূড়ান্ত হয়ে যাবে। বেশিরভাগ ট্রাইব্যুনালে শত শত হাজার হাজার আবেদন জমা পড়েছে, মামলা যেটাকে বলে খুব পপুলার ইয়েতে, যে এই অর্পিত সম্পত্তির এগুলোর নিষ্পত্তি হচ্ছে না, শুনানি হচ্ছে না। আচ্ছা, এর একটা বড় কারণ হচ্ছে যে যাদেরকে, যে সব বিজ্ঞ জজ সাহেবদেরকে এই ট্রাইব্যুনালের দেওয়া হয়েছে, তারা শুধু অর্পিত সম্পত্তির ট্রাইব্যুনালের বিচারক নন, আরো অনেক মানে ট্রাইব্যুনালের বা অনেক আরো অনেক বিচারিক আদালতের তারা। এবং এখানে আমাদের দিক থেকে একটা সুপারিশ ছিল সরকারের সঙ্গে, আমরা বিভিন্ন সময় দেন দরবার করে আমরা অনুরোধ করেছিলাম যে এই অন্তত জেলায় একজন জজকে দিয়ে
একটি এক্সক্লুসিভ একটি ট্রাইব্যুনাল করে দেওয়া হোক অর্পিত সম্পত্তি যে আদালতে শুধু এই বিষয় অন্তত অন্তত আগামী 2 বছর বা 3 বছরের জন্য, যে এটা যে চিরকালের জন্য তো এই আদালতের দরকার হবে না, অন্তত 2 বছর বা 3 বছরের জন্য একটি আদালত শুধুই তারা ইয়ে করবেন। সেটাও করা সম্ভব না হয় তাহলে অন্তত এরকম করে দেওয়া হোক যে সপ্তাহে অন্তত 3 দিন এই আদালত শুধু অর্পিত সম্পত্তির মামলাই শুনানি করবেন, তাহলে এই মামলা জটগুলো কমে যেত। খাস জমিরও তো অনেক রকম বিরোধ রয়ে গেছে এখনো। খাস জমির কোনো বন্দোবস্ত আমরা করতে পেরেছি সঠিকভাবে? খাস জমিটা মানে সরকারের দখলে বেদখলে এখানেও তো অনেক ঝামেলা। এইটা একটা অতি পুরাতন সমস্যা, এটাও ওই ধরনের ব্যাপারটা হচ্ছে যে এই বিগত অনেক বছর ধরে মানে খাস জমির একটা নীতিমালা আছে। খাস জমি বিতরণের মানে সব সরকারেরই খাস জমি বিতরণের ব্যাপারে যারা সংশ্লিষ্ট মন্ত্রী থাকেন তারা এগুলি বলেন, কিন্তু বাস্তবে খাস জমি বিতরণের বিষয়টাও অগ্রসর হচ্ছে না। মাঝখান থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে খাস জমি বিতরণ তো মূলত হচ্ছে খাস জমি, কৃষি খাস জমি, এগ্রিকালচারাল খাসল্যান্ড। তো কৃষি খাস জমি বিতরণের জন্য যে জমিগুলো বন্দোবস্তযোগ্য তার বেশিরভাগ জমি, যেহেতু এটা পজিটিভলি যাদের পাওয়ার কথা, দরিদ্র ভূমিহীন যারা কৃষির উপরে নির্ভর করেন, যারা বিধবা, যে গ্রামীণ নারী যারা কৃষির উপরে নির্ভর করেন তাদের পাওয়ার কথা, প্রান্তিক অবস্থানে যারা আছেন তাদের পাওয়ার কথা, কিন্তু তারা তো পাচ্ছেনই না, উল্টো এটা বেদখল হয়ে যাচ্ছে। এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই মানে অধিকাংশ ক্ষেত্রে এটা অবৈধভাবে গায়ের জোরে। এবং তারপরে এখানে আমাদের সারা বাংলাদেশেই আপনার জাল দলিলপত্র তৈরির কারখানা আছে, সেখানে জাল দলিলপত্র তৈরি হচ্ছে, রেকর্ড মানে সংশোধন হয়ে যাচ্ছে জাল দলিলের ভিত্তিতে। এবং দেখা যাচ্ছে যে খাস জমি হয়তো মানে শহরে, এটা শুধু গ্রামে হচ্ছে তা না, শহরে হচ্ছে। বলছিলাম উত্তরাধিকার আইন নিয়ে। উত্তরাধিকার আইন তো এমনিতেই খুব একটা মানে খুব স্পর্শকাতর বিষয় অনেকের জন্য। উত্তরাধিকার আইনের প্রথমত আমি যদি মুসলিম উত্তরাধিকার আইন তো আমরা জানি যে আমাদের নারীরা বিশেষ করে মেয়েরা যদিও সমান পান না, কিন্তু তারা উত্তরাধিকার আইনে বাবার সম্পত্তি তারা পান। কিন্তু আমাদের একটা স্টাডিতে প্রফেসর আবুল বরকাত একটা স্টাডি করেছেন বছর দেড়েক আগে, সেই স্টাডিতে দেখা গেছে যে মাত্র 4%, শতকরা 4% সত্যিকার অর্থে এই উত্তরাধিকার আইনের যে সম্পত্তি পাওয়ার কথা তা পায়, অর্থাৎ বাকি 96% পায় না। এরা বিভিন্নভাবে বঞ্চিত হয়, তাদেরকে জানতেই দেওয়া হয় না, জানলেও তাদেরকে জোর করে মানে বেশিরভাগ পরিবারে ভাইরা এটা উপেক্ষা করে, অবহেলা করে, এমনকি অনেক সময় তারা নির্যাতনেরও শিকার হয়, এটাও হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যারা পায় তাদের মধ্যেও এটা একটা লক্ষণীয় বিষয়, এটাও কয়েকটা স্টাডিতে এসছে যে যারা পায় তারাও পায় আংশিক, পুরোটা পায় না। ওই যেটুকু পাওয়ার কথা সেখানেই তারা অর্ধেক পায়, ভাইয়ের অর্ধেক বোন পায়, কিন্তু আইনত কিন্তু সেই অর্ধেকটাও তারা পুরোটা পায় না, বা পেলেও সেটা হয়তো অনেক সময় দাম ধরে দেয়, কিন্তু দামটা হচ্ছে সব থেকে নিম্নতম যে দাম সেটাই তারা পায়। হিন্দু আইনে আমাদের দেশে, কিন্তু পাশের দেশ ভারতবর্ষে কিন্তু আইনটা তারা বদল করেছে, কিন্তু এখানে আমাদের নানা কারণে, সামাজিক কারণে এবং হিন্দু সম্প্রদায়ের ভেতরেই একটা বড় অংশ আছেন যারা এটা খুব সেফ বোধ করেন না, তারা এটাকে বাধা দেন যে এইটাকে পরিবর্তন। তো এর একটা বিকল্প একটা প্রস্তাব আছে, এটা নাগরিক সমাজ থেকে এবং আমাদের নারী সংগঠনগুলো, মহিলা পরিষদ এবং অন্যান্য নারী সংগঠন তারা মিলে এবং আমাদের দেশের রাইট বেসড অর্গানাইজেশনগুলো মিলে একটা প্রস্তাব বহু আগে দিয়েছেন এবং একটা আইনের খসড়াও তৈরি করা হয়েছিল, যেটা মহিলা পরিষদ থেকে একটা পাবলিকেশনও তারা করেছিলেন। সেটা হচ্ছে যে ইউনিফর্ম ফ্যামিলি কোড, অর্থাৎ সবার জন্য, সব নারীর জন্য সমান সম্পত্তিতে সমান অধিকার এবং সব ধর্মের। সেটা কি বাস্তবায়নের কোনো উদ্যোগ এ পর্যন্ত হয় নাই। তারপরে এই যে ভূমি সংস্কার পার্বত্য এলাকায় বা আপনার পাশাপাশি সমতলে যে আদিবাসীরা ভূমি নিয়ে তারা ভূমি হারাচ্ছেন, বাস্তবিকটা হারাচ্ছেন, সেই জায়গা নিয়ে যদি বলেন। আসলে তো আমি আগেই বলেছি যে আমাদের ভূমির বিষয়টাই হচ্ছে মানে আমি বলি যে আমাদের জাতীয় অগ্রাধিকারের প্রশ্নে যদি বলি যে মোস্ট নেগলেক্টেড চাইল্ড হচ্ছে ভূমি, এবং
আর তার মধ্যে আবার সব থেকে নেগলেক্টেড হচ্ছে আমাদের আদিবাসীরা, পার্বত্য চট্টগ্রামের এবং সমতলের। যদিও পার্বত্য চট্টগ্রামের একটা বড় অর্জন ছিল 97 সালের 2রা ডিসেম্বর যে ঐতিহাসিক চুক্তি, যেটাকে পার্বত্য শান্তি চুক্তিও বলা হয়, পার্বত্য চুক্তি। তো এই পার্বত্য চুক্তির বড় অংশটা জুড়েই কিন্তু ভূমি সমস্যার বিষয়গুলো আলোচিত হয়েছে, এবং তাদের সমস্যার 70-80% আসলে ভূমিকেন্দ্রিক সমস্যাই। তো সেই জন্যে খুব স্বাভাবিকভাবেই ওই চুক্তির মধ্যে, চুক্তিটা যদি আপনি পড়েন দেখবেন 70% ভূমি সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছে। ভূমি কমিশন করার কথা, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন করার কথা, কিন্তু এই ভূমি বিরোধ নিষ্পত্তি আজ পর্যন্ত একটা এফেক্টিভ ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন 18 বছর হয়ে গেছে, 1.5 যুগ। এই 1.5 যুগের মধ্যে এটা কখনো সক্রিয় ছিল না, কখনো সক্রিয় ছিল না, এবং কখনো এফেক্টিভ হয় নাই, এবং সেটা ওই চুক্তির আলোকে সেটা বাস্তবায়নের কোনো চেষ্টা উদ্যোগ আমরা দেখি নাই। এটা আমাদের একটা হতাশার দিক। তবে আমি বলবো না সবটাই হতাশা। চুক্তিতে কিছুই বাস্তবায়ন হয় নাই, কিছুই করা সেটা হয় বলা নাই, যাবে না, সেটা বলা যাবে না। আংশিক হলেও কিছু কিছু বাস্তবায়ন হয়েছে সেখানে, যদিও খুব মানে এখনো যথেষ্ট সক্রিয় হতে পারেনি। যে আঞ্চলিক যে পার্বত্য আঞ্চলিক পরিষদ, যেটা এটা চুক্তির আওতায় হয়েছে, সেটা আছে, জেলা পরিষদগুলো হয়েছে, কিন্তু চুক্তির সঙ্গে অনেকগুলোর যে পরবর্তী সময়ে যে নিয়ম বিধি আইন করা হয়েছে সেগুলো চুক্তির সঙ্গে বিরোধাত্মক, এগুলো দূর করা দরকার। এগুলো অতএব এগুলো নতুন করে শুরু করার না, শুধু ওই জায়গাগুলো সংশোধন করলে, পরিবর্তন করলেই এটা অনেক বেশি কার্যকর হতে পারে। দ্বিতীয়ত যে ওখানকার সমাজের যে নিজস্ব কিছু ডিনামিক্স আছে, আপনি যদি এখন যান, আপনি আগের তুলনায় নিশ্চয়ই শিক্ষার হার বলেন, আপনার নারী শিক্ষার হার বলেন, তাদের সচেতনতার দিক বলেন, তাদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে, তাদের অধিকার সচেতনতা, তাদের পরিবেশ সচেতনতা, এগুলো আগের তুলনায় অনেক বেড়েছে। এবং বিশেষ করে নারীরা, পার্বত্য নারীরা, তারাও এত কিছুর মধ্যে, অনেক প্রতিকূলতার মধ্যে তারা কিন্তু অনেক বেশি মানে অগ্রসর মানে একটা জায়গায় এসছেন, এবং একদম তৃণমূল পর্যায়ে, যে ওখানে একটা নিজস্ব মানে যে স্থানীয় সরকার পদ্ধতি যেটা প্রথাগতভাবে আছে, যেটাকে বলে কারবারি এবং হেডম্যান, এবং ওখানকার যে বিভিন্ন সার্কেল চিফ 3টা জেলায়, তাদের অধীনে এটা কাজ করে এসছে। এবং যে আইন, পার্বত্য আইন 1900 সালে যেটা ব্রিটিশ সরকার, সেটা এখনো পর্যন্ত বলবৎ আছে। তো এইগুলোর অধীনে এরা কিন্তু কাজ করছে। তো তাদের কিন্তু এক ধরনের ভূমিকা সমাজে এবং উন্নয়নের ক্ষেত্রে, এটা তাদেরকে যদি আরো বৃহত্তর ভূমিকা দেওয়া যায়, তাদেরকে যদি স্বীকৃতি দেওয়া যায়, তাদেরকে আরো দায়িত্ব দেওয়া যায়, তাহলে এই গতিটা কিন্তু আরো বাড়তে পারে, বিশেষ করে নারীরা। পাহাড়ের পর সমতলে কি অবস্থা? সম্প্রতি সমতলে একটা আপনাদের নজরে এসছে কিনা, একটা তারা বড় পদযাত্রা করেছে, যেটাকে তারা বলছে লং মার্চ। এই লং মার্চ তারা কয়েকটা জেলা করেছে, এবং সেই লং মার্চের প্রধান দাবিটাই ছিল সমতলের আদিবাসীদের জন্য একটি আলাদা ভূমি কমিশন। যদিও এইখানে তারাও বলে, এবং আমিও এটা পরিষ্কার করতে চাই, যে আমরা পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন যেরকম নিষ্ক্রিয় দেখেছি, সেটাকেও যেমন আমরা সক্রিয় চাই, আমরা সমতলের আদিবাসীদের এই দাবিটাকেও সমর্থন করি, মনে করি যে এটা একটা ন্যায্য দাবি, যে তাদের জন্য একটা আলাদা ভূমি কমিশন হোক, এবং সেটা যেন সক্রিয় থাকে। এবং এটা যদি হয়, তাদের সমস্যাগুলো একটু পার্বত্য এলাকার থেকে ভিন্ন, সেই সমস্যাগুলোকে যদি অ্যাড্রেস করা যায় তাহলে, এবং সমতলের আদিবাসীদের এটা বৃহৎ অংশই কিন্তু কৃষি নির্ভর, এবং তাদের কিন্তু এই রাজশাহী, দিনাজপুর প্রচন্ড ভাবে, এবং কৃষিতে তাদের যে অবদান, এটা ঐতিহাসিকভাবে আমাদের মানে স্বীকৃত, কিন্তু আমরা কিন্তু সেই যথাযথ মর্যাদাটা দিচ্ছি না। যদিও তারা তাদের
মানে তাদেরও নিজস্ব ভাষা আছে, মানে তারা সংস্কৃতি কেবল আছে। উচ্ছেদ হচ্ছে। শুধু উচ্ছেদ হচ্ছে, ভূমি থেকে উচ্ছেদ হচ্ছে। তাদের শিক্ষার ব্যাপারে আমাদের কোনো আলাদা কোনো মানে নজর ওইভাবে নাই। জি। হ্যাঁ, যদিও আমাদের শিক্ষা নীতিতে কথাটা আছে, কিন্তু বাস্তবে ক্ষেত্রে নাই, যেটা দেওয়া উচিত। তাদের ছেলে মেয়েদের তাদের মাতৃভাষায় পড়ালেখার ব্যবস্থা যতটা পারা যায় সার্বিকভাবে করা হতে উচিত। যেটা আমরা আলোচনা করলাম যে 40 বছরে যে ভূমির একটা অব্যবস্থা রয়ে গেছে, কিন্তু আমাদের আমি মাঝখানে বলছিলাম যে আমাদের ভূমি কম, সীমাবদ্ধ ভূমি, জনসংখ্যা অনেক, ভূমি নিয়ে কারাকারিটা তো থাকবেই। সেই কারণে আমাদের এই যে আইনের কথা বলেন বা শৃঙ্খলাটা খুব জরুরি, সেই কারণে নাহলে সংকট আরো বাড়বে। সেই কারণেই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। প্রথমত হচ্ছে কয়েকটা কারণে। একটা হচ্ছে ভূমি হচ্ছে আমাদের অর্থনীতির এখনো ব্যাকবোন, মেরুদণ্ড। ইতিহাসটা যদি লক্ষ্য করি, আমাদের সংস্কৃতি কিন্তু ভূমি নির্ভর, ভূমি কেন্দ্রিক। অতএব আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলেও আপনার ভূমি ব্যবস্থাপনা এবং ভূমির সঙ্গে যে মানুষের সম্পর্ক, সেই মানুষগুলোর মর্যাদা, অধিকার, এটাকে আপনাকে সম্মান করতে হবে, তাকে আপনাকে রক্ষা এটা করতে খুব হবে। ভালো কথা বলেছেন যে আমাদের সংস্কৃতির সাথে, মানে সংস্কৃতির সাথে ভূমির একদম নারীর সম্পর্ক। অবশ্যই এবং অবশ্যই সেই সংস্কৃতিকে রক্ষা করতে হলে ভূমি ব্যবস্থাপনাটাকে নিশ্চিত করতে হবে, কারণ এই ভূমি বা সংস্কৃতির যারা রক্ষা করবে তারাই এখন সংকটের মধ্যে আছে। নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন।